স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অহিংস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের, সব অন্যায়ের বিচার করে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তরুণদের। ১.৫ যুগ পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি। অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৌলতদিয়ায় বালডুবিতে এখন পর্যন্ত ২৬ মরদেহ উদ্ধার। পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, কয়েকজন নিখোঁজ থাকার দাবি। জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি রেদওয়ান আহমেদ। স্বাধীন বাংলাদেশের ৫৫তম বর্ষপূর্তি উদযাপন করছে জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ৭১-এর বীর শহীদদের। পাকিস্তানি বাহিনীর বর্বরতার মুখে বাঙালির প্রতিরোধের সূচনার দিনে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি পতাকা ও স্বাধীন দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতির মুক্তি। বিশেষ এই দিনটিতে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোরেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথেই শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অতঃপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। শহীদদের শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। হাজার বছরের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা এবং একসাগর রক্ত দিতে হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে হয়েছে। যে বোধ এবং চেতনা নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই হিসাব করতে গেলে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গায় অনেকটা গরমিল রয়েছে, কিন্তু তারপরেও অর্জন কম নয়। সর্বোপরি মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রকেই সর্বোচ্চ সদিচ্ছার পরিচয় দিতে হবে। স্বাধীনতা দিবসে জনগণের এটাই রাষ্ট্রের কাছে প্রত্যাশা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক নেতারা। ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলনও সেই বাংলাদেশে দেখতে চান তারা। অবশ্য জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘাতে উত্তেজনা ছড়ায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর দেশে ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আক্ষেপ, ৫৫ বছরেও সাবালকত্ব অর্জন করতে পারেনি দেশ। তবে বহুদিন পর হলেও গণতান্ত্রিক ও প্রগতিশীল কাঠামো তৈরির একটি সুযোগ হয়েছে। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসাবে একটা দেশ আমরা কিন্তু সাবালকত্ব অর্জন করতে পারিনি। প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য
তৈরি হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনকালে সংঘাতে জড়ান এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ হামলা নব্য ফ্যাসিবাদেরই উদাহরণ, যা ৭১-এর চেতনার পরিপন্থী। জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই ভীত না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। সরকারের উচিত অবিলম্বে কঠোর হস্তে এদেরকে দমন করা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু থমকে যায়নি স্বাধীনতা যুদ্ধের গাথা। নতুন প্রজন্মের হৃদয়েও বিশাল অংশ জুড়ে সেই রক্তঝরা ইতিহাস। সেই ইতিহাসকে বুকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বর্তমান সরকারের কাছে তরুণদের দাবি, খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ সব ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করে সত্যিকারের মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার। মহান স্বাধীনতা দিবসের আলোকোজ্জ্বল ভোর, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুধু আনুষ্ঠানিকতা নয়, দিনটি যেন এক আবেগের নাম। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে জাতীয় পতাকা, কণ্ঠে দেশাত্মবোধক গান। তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তার তাৎপর্য, তার মহত্ব, তার গাম্ভীর্য, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তরুণ প্রজন্মকে অবশ্যই এই এলাকায় আসা। বাংলাদেশে যে স্বাধীনতা আমরা চাই, সেই স্বাধীনতা পেতে গেলে আমাদের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে স্বাধীনতার গল্প। তাই তো জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশাও অনেক। অব্যবস্থাপনায় দেশ আসলে ভরে গেছে, তো তার কাছে আমরা চাইবো এই জিনিসগুলি তিনি যেন ঠিকঠাক করে দেন। নিজের উদ্যোগে কিছু করতে চাচ্ছে, তাদের যদি সরকার সাহায্য না করে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো অবনতি হতে থাকবে। শুধু একটি দিবস নয়, মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। পেছনে যেই দৃশ্যটি দেখছেন, তা শুধু একটি উদযাপন নয়, এটি একটি জাতির গর্ব, একটি ইতিহাসের স্মরণ। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই দিনটি বাঙালির হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক অনুভূতি। নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে পড়ছে সেই স্বাধীনতার গল্প, যেখানে আছে সাহস, ত্যাগ আর ভালোবাসা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ ১.৫ যুগ পর আবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনানৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয়েছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। এবারের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ রচিত হয় বাংলাদেশের মহান স্বাধীনতা। এর পরের বছর থেকেই রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বাঙালি জাতির মুক্তির এই দিনটি। উদযাপনের আয়োজনে ১৯৭২ সাল থেকে চালু হয় কুচকাওয়াজ, যা ২০০৯ সাল থেকে বন্ধ করে দেয়া হয়। এর দীর্ঘ ১৮ বছর পর বৃহস্পতিবার আবারও ফিরল কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয় আনুষ্ঠানিকতা। শুরুতেই প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধানগণ। পরে প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি, গ্রহণ করেন সালাম। এরপর শুরু হয় কুচকাওয়াজ। এতে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এরপর দেখানো হয় সামরিক সক্ষমতা, যাতে তুলে ধরা হয় বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এরপর আকাশ থেকে জাতীয় পতাকা নিয়ে অবতরণ করে বিশেষ দল। পরে ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্টের বিভিন্ন কৌশলগত প্রদর্শনী। সবশেষ মিগ-29 যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি করে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, চীন ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। অংশীদারিত্ব জোরদার, রোহিঙ্গা সংকট নিরসন সহ আঞ্চলিক স্থিতিশীলতায় একযোগে কাজ করার কথা জানিয়েছেন তারা। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ও ব্রিটেনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ইয়াং শুভেচ্ছা বার্তায় সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব ও বন্ধুত্বের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া শান্তি, অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন কামনা করে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান সরকার। থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও অভিনন্দন জানিয়েছেন। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৬ জন পুরুষ। এখনও কয়েকজন নিখোঁজ দাবি করে পদ্মার পাড়ে ভিড় করেছেন স্বজনরা। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল অনেকের জীবনের গল্প। শুধু একটি বাস নয়, পদ্মার পাড়ে ভেসে উঠেছে অগণিত স্বপ্নভঙ্গ, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা শেষ কথাগুলো। উদ্ধারকারী জাহাজ হামজার টানা ৬ ঘন্টার চেষ্টার পর রাত ১১টার দিকে টেনে তোলা হয় ডুবে যাওয়া সেই বাসটি। এরপর এক এক করে বের করা হয় মরদেহ। স্বজনদের খোঁজে পদ্মার পাড়ে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। বাসটা মোটামুটি ২৫-৩০ স্পিডে সোজা বরাবর আসতেছে। তো পরে আমি ড্রাইভার দিয়ে খেয়াল করে বুঝতেছি যে ওনার এক্সপ্রেশন দেখে যে উনি মানে গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, কিন্তু উনি পারতেছে না। কোনো মানুষের অভিযোগ থাকে যে তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য। রাত পেরিয়ে সকাল, পদ্মার পাড় যেন এক শোকের প্রান্তর। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যেকটা সিটি ফিল ছিল। 0 পয়েন্টে এসে গাড়ি থামাইছি। 10 মিনিটের মতো আমি 0 পয়েন্টে ছিলাম। উপর থেকে আমি দেখছি ওই ড্রাইভার অনেক চেষ্টা করতেছে, ব্রেকে পাড়া খাড়া রয়েছে পাড়া দিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করার জন্য, কোনোভাবেই গাড়িটা ব্রেক হয়নি। কালকে সারা রাতি আমরা এখান থেকে ছিলাম, হসপিটালে ঘুরেছি, সব জায়গায় করে চাচিকে পেয়েছি, কিন্তু চাচার লাশটা পাইনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা 2টি তদন্ত কমিটি। গতকাল থেকে এ পর্যন্ত আমাদের আনুমানিক 5 থেকে 6টি ইউনিট কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত এই সন্দেহটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মহাপরিচালক এবং ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনায় আমরা উদ্ধার কাজ চালু রাখছি। বুধবার কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বিকেল 5:15টার দিকে পল্টন থেকে পড়ে তলিয়ে যায় নদীতে। বাসটিতে 40 থেকে 55 জনের মতো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, রাজবাড়ী। রাজবাড়ীতে মর্মান্তিক বাস দুর্ঘটনা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদুজ্জামান, আপনি দিনভর তথ্য সংগ্রহ করেছেন, আপনার তথ্যগুলো জানতে চাই। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, জেলা প্রশাসক সহ, তাদের সাথেও নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? এটা ধরুন আপনি জানেন যে গতকালকে প্রমত্ত পদ্মায় যে বাস দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার পুরো প্রভাব কিন্তু রাজবাড়ী জেলাতে পড়েছে। আপনি জানেন ২৬ জন মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই ২৬ জনের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার, এবং আমরা প্রত্যেকটি বাড়িতেই গিয়েছি যেখানে মরদেহগুলো ইতিমধ্যেই প্রায় দাফন করা হয়েছে। এবং এই আমরা এখন যে বাড়িটিতে রয়েছি সেই বাড়িতে কিন্তু 3 জন মরদেহ উদ্ধার করা হয়েছিল। 3 জনের মরদেহ কিন্তু দাফন করা হয়েছে, মা, ছেলে এবং তাদের ভাগ্নে। সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ২৬ জনের মধ্যে 25 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা তথ্য আমরা পাইনি, এবং আরও কতজন এখনো নিখোঁজ রয়েছে সেই বিষয়ে আমরা একটু জানতে চাইবো জেলা প্রশাসক কাছে। একটু জানতে চাই যে ইতিমধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে, এই বাসটিতে এক্স্যাক্টলি কতগুলো মরদেহ বা কতজন ছিল, এই বিষয়টিকে আপনারা জানতে পেরেছেন কিনা? আমরা আসলে সাধারণ জনগণ যারা উপস্থিত ছিল ওখানে 2-1 বাস যাত্রী পেয়েছিলাম, তাদের ভাষ্য মতে আমরা যে কথাগুলো শুনেছি সেটা, কিন্তু তারা যেটা বলেছে যে আমি সিট গুনেছিলাম ওখানে, আমি সিটের অ্যারেঞ্জমেন্টে দেখেছিলাম যে ওখানে 20-40 জনের সিট। এখন ঈদ উপলক্ষে যেটা হয় পিছনে হয়তো 4-5 জন আরও বেশি রাখে, সেক্ষেত্রে 40 + 45
ওখানে ড্রাইভার ছিল, হেল্পার ছিল, সব মিলে হয়তো বা 50 জনের মতো। আমি যে বিভিন্ন প্রত্যক্ষদর্শী যে আলাপ শুনেছি। এখন এই বাসটা কিন্তু 15 থেকে 20 মিনিট ওখানে আপনার ফেরিটা তারা গিয়েছে যখন, একটা ফার্স্ট ফেরিটা কিন্তু তারা মিস করেছে, যে কারণে তাদের 15-20 মিনিট ওয়েট করা লেগেছে। এবং সেটার প্রেক্ষিতে যতটুকু কেউ 3 জন বলছে, কেউ 5 জন বা 7 জনের মতো তারা বলছে যে অপেক্ষমান অবস্থায় কিছু যাত্রী নিচে নেমেছে। কতটা তারা সেটা বলতে পারছে না। এটা গেল একটা কথা। আর আরেকটা হচ্ছে বাসটি যখন প্রাইমারি পড়ে গেছিল সে সময় আপনারা দেখেছেন যে সেখানে আমি কিছু জায়গায় আমি ভিডিওতে নিজেও গুনে দেখলাম যে 7 থেকে 10 জনের মতো আমার হিসাবে বলে। সেখানে আমি বিভিন্ন পত্রিকার বরাতে দেখেছি যে 11 জনের মতো আপনার নৌকাতে তারা উদ্ধার হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকজন কমে যাচ্ছে আপনার, সে যদি আপনি 45 বা 50 জন হিসাব করেন। আর সর্বশেষ হচ্ছে প্রথম অবস্থায় যে ডুবুরি দল যাতে তুলে, সেখানে কিন্তু 2টো মৃতদেহের সাথে এই বাড়িরই একজন ডাক্তার, তারা 2 বোন কিন্তু, এক বোনের আপনারা কান্নাকাটি শুনতে পাচ্ছেন এখান থেকে, তাদের একটি বাচ্চা মারা গেছে, তাদের ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, তাদের মা এবং যিনি ডাক্তার ছিলেন তার বাচ্চা না, তার বোনের বাচ্চা। যদি জানতে চাই যে তদন্ত কমিটি গঠন হয়েছে, কোনো মামলা হয়নি, এটা কি নিছকই শুধু একটা দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড বা এই ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? আমরা আসলে প্রাথমিকভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের প্রাইমারি অ্যাজাম্পশনে এটা তদন্ত কমিটিকে আমি দায়িত্ব দিয়েছি। আপনারা জানেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার সমমর্যাদার কর্মকর্তা, আমাদের গোয়ালন্দ উপজেলার যে উপজেলা নির্বাহী অফিসার, BIWTCর কর্মকর্তা এবং হচ্ছে যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে 5 জনের সমন্বয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। এবং চাইলে এই কমিটির সদস্য তারা কোঅপ্ট করতে পারবে। আর আমরা তাদেরকে বলেছি যে আগামী 3 কার্য দিবসের মধ্যে তারা শহরে জমিনে পরিদর্শন করে ঠিক কি কারণে তারা সেটা ফাইন্ড আউট করে আমাদেরকে প্রতিবেদন দেবে। এছাড়াও এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়ানোর জন্য যদি তাদের কোনো অবজারভেশন থাকে সেটিও আমাদের লিখিতভাবে দাখিল করার জন্য আমরা তাদের বলেছি। আমরা কথা বলছিলাম রাজবাড়ী জেলা প্রশাসনের সঙ্গে, তিনি কিন্তু জানাচ্ছিলেন এই ঘটনার পিছনে যদি কারো দায়ী থাকে এবং আরও যদি কোনো সুপারিশ থাকে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন। এখন পর্যন্ত রাজবাড়ী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আপনার সাথে জেলা প্রশাসক ছিল, সেই সাথে সময় যত গড়াবে আরও তথ্য নিশ্চয়ই জানাবে। ধন্যবাদ আপনাকে ফরহাদুজ্জামান। তেল আছে তবুও নেই, এমন এক অদ্ভুত বাস্তবতায় যেন আটকে পড়েছে নগরবাসীর পেট্রোল পাম্পগুলো। কোথাও সামান্য সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পগুলোই রয়েছে বন্ধ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। বাড়ছে ক্ষোভ আর ভোগান্তি। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি তেলের কোনো ঘাটতি নেই, বরং অতি উৎসাহী হয়ে ক্রেতারা প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত করায় তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট, যার প্রভাবেই দীর্ঘ হচ্ছে সারি ও বাড়ছে ভোগান্তি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। তার কাছ থেকে জানতে চাইব আসলে সর্বশেষ। মাহমুদুল হাসান নাজিম, আপনি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরেছেন, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছেন। আপনি এখন যে পেট্রোল পাম্পটিতে আছেন সেটি কোন এলাকায় এবং এখন কি চিত্র দেখছেন, আর ক্রেতারা কি বলছেন, আর সংশ্লিষ্ট যারা পেট্রোল দিচ্ছেন কিংবা জ্বালানি দিচ্ছেন তারা কি বলছেন? রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। প্রথমে জানতে চেয়েছেন আমি কোথায় আছি। আমি কিন্তু দুপুরের পর থেকে মিনিমাম আপনার 10 থেকে 12টি পাম্প ঘুরেছি। তার মধ্যে 2টি পাম্পকে আমরা খোলা পেয়েছি, সেটি একটি হচ্ছে তেজগাঁও আর একটি হচ্ছে মোহাম্মদপুর আদাবর এলাকায়। আসলে সব মিলিয়ে যে দিনভর যে সংবাদটি সংগ্রহ করেছি আমরা, তেল নিয়ে কিন্তু আসলে কোনো স্বস্তির খবর নেই। ডিপো থেকে আসলে পর্যাপ্ত তেল না পাওয়ায় অনেক পাম্প কিন্তু বন্ধ করে দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। আর যে হাতে কোনো 2-1টি খোলা রয়েছে সেটিতে আসলে কিন্তু চাপ তো বুঝতেই পারছেন। বিশেষ করে ঈদের পরে কিন্তু নাগরিকরা ঢাকায় ফিরতে শুরু করেছে, যার কারণে কিন্তু চাপ অতি মাত্রায়। তো সব মিলে কিন্তু আসলে আগে যে পরিমাণ তাদের তেলের প্রয়োজন ছিল তার সাথে এখন সীমিত পরিসরে, অর্থাৎ তার প্রতিদিন হয়তো গড়ে 10 থেকে 12 লিটার তেলের প্রয়োজন হতো, সেই ক্ষেত্রে এখন দেওয়া হচ্ছে 4 লিটার বা 5 লিটার, তাও 2 থেকে 3 ঘন্টা লম্বা সময় অপেক্ষা করার পর আসলে স্বস্তিদায়ক। তারা চাচ্ছে যে সরকারের আরেকটু জোর মনিটরিং করা, সরকার যেন তাদের এই জায়গাটা নিশ্চিত করতে। তো সব বিষয়ে একটু আমি কথা বলবো, জানার চেষ্টা করব। আপনার কাছে জানতে চাইবো, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 2.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি লাইনে। আচ্ছা, আপনি কি আগে যে পরিমাণ তেল পেতেন এখন কি সেটা পাচ্ছেন? হ্যাঁ, প্রথম তো দিছিল 200 টাকা করে, এখন ওনারা আমার যেটুকু প্রয়োজন সেটুকু দিচ্ছে। এরকম পেয়েছেন? না, আর আগে পাই নাই।
রেদওয়ান যেমনটি বলছিলেন যে আসলে তারা তাদের জায়গা থেকে সবচেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তারা তেল পেতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে যদি তেলের সুষ্ঠু সমাধানের জন্য সরকারকে আরো কঠোর মনিটরিং করার জোর দাবি জানাচ্ছেন তাদের কেউ কেউ। তো সব মিলিয়ে আমার কাছে এই যে আসাদ গেট থেকে এই ছিল আমার কাছে তেলের। জি নাজিম, ধন্যবাদ আপনাকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। ঐতিহাসিক গৌরববোধে উদ্বেলিত সবাই। জেলা উপজেলার স্মৃতিসৌধ ও বধ্যভূমিগুলো পরিণত হয় জাতির কৃতজ্ঞতার নীরব তীর্থভূমিতে। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ। আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এবং আমাদের এইটাই হোক আজকের এই স্বাধীনতা দিনের প্রত্যয়। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। গোল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলার সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, নতুন পতাকা এনেছেন, আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা যে একটি দুর্নীতিমুক্ত সুন্দর একটি সমাজ গঠন, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন। এছাড়া খুলনা স্টেডিয়ামে ছিল কুচকাওয়াজ। বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে এতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের শারীরিক কসরত। বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর বেলস পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। অংশ নেন পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। নিঃশেষে বাতাস নিতে পারতেছি, প্রাণ খুলে কথা বলতে পারতেছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের যে স্বাধীনতা, এটা আমাদের মহান তাৎপর্যপূর্ণ দিবস। নতুন নতুন যারা প্রজন্ম এখানে তৈরি হচ্ছে তাদের প্রত্যেকের কাছে আমরা এই মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চাই এবং একটি শিল্প সংস্কৃতি সমৃদ্ধ মননশীল জাতি গড়তে আমরা কাজ করে যেতে চাই নিরন্তর। স্বাধীনতা দিবসে রাজশাহীতে জাতীয় পতাকা উত্তোলন 31 বার তপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডিসপ্লে ও কুচকাওয়াজ। ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়। রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিফলক মুক্তির ফুলবাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছিল ডিসপ্লে প্রদর্শনও। এছাড়া বিভিন্ন জেলায় দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা, গান, কবিতা সহ নানা আয়োজনে 71 মুক্তিযুদ্ধে জীবন দেয়া বীর সন্তানদের স্মরণ করছে জাতি। রেখঙ্কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় নৌবাহিনীর জাহাজ। নৌবাহিনীর এসব জাহাজ পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করে সর্বসাধারণ। মহান স্বাধীনতা দিবসে বরিশালের কীর্তনখোলা তীরে সাধারণের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা অদম্য, যেটি শুধু লোহার ইস্পাতের কাঠামো নয়, যেন এক টুকরো বাংলাদেশ। রণতরীর অস্ত্র ও যুদ্ধজাহাজে উদ্ধার সরঞ্জাম দেখেন সাধারণ মানুষ, কেউ ছুঁয়ে দেখেন সার্বভৌমত্বের এই নিরেট প্রতীককে। দেশে তৈরি যুদ্ধজাহাজটি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিশু কিশোর সহ সাধারণ মানুষ। তো ওই আজকে প্রথমবার আসলাম, আমার মা, আমার হাজবেন্ড, আমার বাচ্চাকে নিয়ে। এই খুব ভালো লাগছে। প্রতি বছর যদি এরকম দুবার করে আসে তাহলে জনসাধারণ দেখার সুযোগ পায় এই যুদ্ধজাহাজটা পরিদর্শন করার জন্য, এবং এটা সম্পর্কে অনেক কিছু জেনে আমার ভীষণ ভালো লেগেছে। মানুষের সাথে যেন একাত্ম হয়ে গেছে যান্ত্রিক স্থাপত্য। বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ দেশের বিভিন্ন স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী অভিভাবক সহ সর্বসাধারণ
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ভ্রমণের সুযোগ পাচ্ছে। খুলনায় বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজের শহীদ আক্তার উদ্দিন ছিল সবার জন্য উন্মুক্ত। নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করে উচ্ছ্বসিত মানুষ। নৌবাহিনীরা যেভাবে যুদ্ধ করে সেই সব শিখেছি। স্পিড বোট বিভিন্ন জিনিস দেখেছি আমরা। খুবই ভালো লাগছে এবং নতুন প্রজন্ম হিসেবে আমার সন্তানকে নিয়ে এসেছি, তারা দেখে খুবই আনন্দিত। মোংলায় জনসাধারণের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হয়। জাহাজ ঘুরে দেখার পাশাপাশি বাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে পারেন দর্শনার্থীরা। মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আগত দর্শনার্থীদের ধারণা দিতে সক্ষম হয়েছে। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে। এছাড়া জাহাজ পরিদর্শনে সদরঘাট, নারায়ণগঞ্জ নৌ ইউনিট নেভাল বার্থ, চট্টগ্রাম নেভাল বার্থ ও চাঁদপুরে বানৌজের শহীদ ফেরিতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীতে বহন স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না এমন বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে জমিয়তে উলামার পটুয়াখালী জেলা সভাপতি আব্দুল্লাহ হক কাউসারি তার বক্তব্যের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না বলে মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে এ বক্তব্যের প্রতিবাদ জানান অনেকেই। অনুষ্ঠানের স্থলে হট্টগোল শুরু হয়। উত্তেজনাকর পরিস্থিতিতে অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। বীর মুক্তিযোদ্ধারা এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতা দিবসের মতো পবিত্র দিনে এমন ইতিহাস বিকৃতি মেনে নেওয়া যায় না। হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে কখনো হামলা করা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলার আওতামুক্ত থাকবে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের জাহাজ। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা জানান আরাকচি। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি জানিয়ে বলেন, সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক খেলোয়াড়দের প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে আছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের কর্মকর্তারা। এ সময় লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে খেলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকারা। প্রধানমন্ত্রী মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের খোঁজ খবর নেন এবং মাঠের পরিস্থিতি পরিদর্শন করেন। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।